ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। সাউথ কলকাতার ল কলেজে একটা মেয়ে নির্যাতিত হয়েছে এবং সে হসপিটালে ভর্তি আছে। সে থানায় ডায়েরি করেছে। তো এখানটায় ডক্টর মানস ভূঁইয়া মহাশয়, যিনি তৃণমূলের সবথেকে বড় বান্দর, তিনি সায়নীকে লাগাতে বলেছিলেন। তো আজকে সায়নী নয়, আজকে আমি লাগাবো তোমায়। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সর্বনাশ। আজকে পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী তিনি গেছিলেন কলকাতার মেডিকেল কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ভাষণ দিতে। তো তিনি এই যে সাউথ কলকাতার একটা কেস হয়েছে, সে মেয়েটা বয়ানও দিয়েছে এবং থানায় ডায়েরিও করেছে। এটা নিয়ে আমাদের সেচ মন্ত্রী বলছেন যে ছোটো ছোটো একটা কোনো ঘটনা হলে সেটাকে নিয়ে একটা সাজো সাজো গেল গেল রব। তো এখানটায় অবাক হওয়ার কিছু নেই, মুখ্যমন্ত্রীও এরকম একটা ঘটনাকে ছোটোখাটো ঘটনা বলেছেন। তো এখানটায় আমার এরা যে ছোটো ঘটনা বলছে, এদের তো কালচারটাই এরকম। তো আমি অন্য কথা নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করব যে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রাজনীতির কথা কে বলে। কলকাতা মেডিকেল কলেজটা কি তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, নাকি ওখানটায় তৃণমূলের 5 টাকার ডিম ভাত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে? পশ্চিমবাংলার সংস্কৃতিকে ধ্বংস করার একটা প্রয়াস এরা নিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে আর কিছু হোক না হোক, জীবনের প্রতিটা পদক্ষেপে সেখানটায় রাজনীতি এনে ঢোকাবে। আমরা জানি রক্তদান মহান দান। তো এই দানে কখনো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কোনো কিছুই দেখা হয় না। কিন্তু এখানটায় মানস ভূঁইয়া মহাশয় তিনি বিরোধীদেরকে আক্রমণ করতে গিয়ে, তিনি তার সরকারের হয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ছোটোখাটো ঘটনা ঘটলেই তৃণমূল সরকারের গেল গেল রব, তৃণমূল সরকার পড়ে যাবে। একটা কথা মাথায় রেখো, যারা পাপ করে আর যারা পাপ সহে, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু সমান। তোমাকে একটা কথা বলি, যে তুমি গেছো ব্লাড ডোনেশন ক্যাম্পে ভাষণ দিতে, তুমি বলবে যে মানুষের জন্য মানুষকে রক্ত দাও, মানুষকে ভালোবাসো, পুরো দুনিয়াকে ভালোবাসো, কিন্তু তুমি সেটা না বলে তুমি বিরোধীদেরকে আক্রমণ করতে লেগে গেলে। তৃণমূলের একটা সংস্কৃতি আছে, যেটা হচ্ছে পায়খানা করতে বসলেও রাজনীতি, বাসর ঘরে গেলেও রাজনীতি, আবার রেপ হলেও রাজনীতি, এবং ব্লাড ডোনেশন ক্যাম্পে গেলেও রাজনীতি। একটা মেয়ে মারা গেছে, তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে সেখানটায়ও ভাতার রাজনীতি করে এলো। তো এদের যে সংস্কৃতি বা এদের যে কলা কুশলী, সেগুলো সাধারণ মানুষ ভালো করেই জানে। এদের হচ্ছে ভাষণটা সবসময় ওকে থাকা দরকার, একটু খল লাগানো কথাবার্তা, ঝগড়া লাগিয়ে কোনো কিছু বলা, যাতে বিরোধীরা একটু উত্তেজিত হয়ে দু একটা খারাপ কথা বলে ফেলে, সেই কথাটা নিয়ে সেটা সারাদিন চলবে, দিলে মিডিয়া থেকে মুখটা ঘোরানো যাবে। কিছু কিছু জন আছে তৃণমূল। সায়নী লাগাও, সায়নী লাগাও। ভরা মঞ্চে তৃণমূলের একজন দুর্দণ্ড প্রতাপ কন্ডম নেত্রী, তিনি হচ্ছেন সায়নী ঘোষ। তাকে নিয়ে তিনি বলেছিলেন যে সায়নী লাগাও। তো তিনি জানেন, তিনি সব কিছুই পারেন, তিনি লাগানো কী লাগান সেটা আমি জানি না, সেটা মানস ভূঁইয়া আর সায়নী এরা দুজন জানে। তো এদের যে কালচার, এদের কালচারে এই রকম যে নৃশংস ঘটনা বা লজ্জাজনক ধিক্কারজনক ঘটনা, এগুলোকে যে নিছক ছোটো ঘটনা মনে হবে, সেটা ভাবাটা স্বাভাবিক। একটা কথা আমি বলি, যে সেই যে মঞ্চটা ছিল যেখানটায় বলেছিল যে সায়নী লাগাও, তো সেইখানকার যে যত মানুষজন ছিল, কি কুকুর ছাগল ছিল সেটা তো আমার জানা নেই, তো তারা বসে বসে দেখছিল এবং মজা নিচ্ছিল। তো সেই মানুষগুলোর প্রতি আমার সমবেদনা রইল, সেই মানুষগুলোর আত্মার শান্তি কামনা করি। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। এরা ব্লাড ডোনেশন করতে গেছে না সিপিএমের বিরুদ্ধে কথা বলতে গেছে। তখনকার দিনে ফোন ছিল না, তখনকার দিনে এরকম ঘটনাও খুব কম ঘটতো, আর যেগুলো ঘটতো সেগুলো সরকার এমনভাবে শাস্তি দিত যে সেই ঘটনাগুলো আর দ্বিতীয়বার ঘটার মতো পজিশনে থাকতো না। তোমাদের দল কিভাবে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়া যায় সেটা আরজিকর কাণ্ড থেকেই দেখে নিয়েছে। আর তোমাদের সরকার কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হয় সেটা নেতাজি ইন্ডোরে দেখেছে। তোমাদের সরকার কিভাবে একটা মানুষের ধর্ম নষ্ট করতে হয় সেটা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণে মানুষ দেখে নিয়েছে। তোমাদের সরকারের যে এত রকম এত কলাকুশলী আছে, সেগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জেনে ফেলছে যে। আর তোমার মতো নেতা, এরা তো আর কদিন পরে জলে ভেসে যাবে। তুমি তো সেচ মন্ত্রী, কলকাতা ভাসছে, তোমার চন্দ্রকোনা ভাসছে, কত কত জায়গা ভেসে যাচ্ছে, দাঁতন ভেসে যাচ্ছে। তুমি কি করছো? তোমার তো করণীয় তাহলে কিছুই নেই, কি ছিঁড়তে বসে আছো সে চেয়ারটাতে? কসবার ঘটনা আমরা সবাই, আমাদের দল স্ট্রংলি কন্ডেম করছে, আর মানস ভূঁইয়া স্ট্রংলি কন্ডেম করছে। অ্যারেস্ট করেছে পুলিশ, সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার তো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু আমার এখানটা একটাই প্রশ্ন, যে দোষীটাকে সেটা আগে দেখো। এইটা যখন তুমি বলবে যে দোষী হচ্ছে তৃণমূলেরই একজন নেতা, তখন তোমার সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে, আমি তোমার সরকারকে স্যালুট জানাবো। কিন্তু তোমরা কখনো বলছো না যে ওই যে ছেলেটা মনোজিৎ মিশ্র, সে এই ঘটনাটা ঘটিয়েছে, সে তৃণমূলের যুব সাধারণ সম্পাদক ছিল। বা ওই কলেজে ওই ছেলেটাকে দাদা বলে ডাকতো কেন? ওকে তো গাধা শুয়োরের বাচ্চা বলে ডাকতে পারতো।
ওকে দাদা বলার কি দরকার ছিল? নিশ্চয়ই তৃণমূলের কোনো বড় মাথার হাত আছে, নাহলে কেন ডাকবে? আর তোমাকে একটা কথা বলি, তোমাদের সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপে প্রতিটা মুহূর্তে মেয়েটাকেই জেরা করা হচ্ছে, ছেলেটাকে দুটো লাঠির বাড়ি মেরে কেন জেরা করা হচ্ছে না? মেয়েটার টেস্ট হবে, মেয়েটারই তাকে জবানবন্দি দিতে হবে, তাকে গোপনে ডেকে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে, ছেলেটাকে খালি অ্যারেস্ট করা হয়েছে। তৃণমূলের পুতুল শোনা। তাহলে আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি তো বলেইছিলেন বিধানসভায় যে 7 দিনের মধ্যে ফাঁসি হবে। আজকে তো 6 দিন, আর একদিন পরে কি ফাঁসি আমরা দেখতে পাবো? ওকে কিন্তু জনসমক্ষে নিয়ে এসে ফাঁসি দিতে হবে, ওই ঘরের মধ্যে ফাঁসি দিলে হবে না। কারণ তৃণমূলের এইসব যে নেতারা, এরা তাহলে বুঝতে পারবে যে একটা রেপ করার পরে তার শাস্তি কী হয়। সেই শাস্তি তাকে পুরো জনগণের সামনে দেওয়া উচিত, দিলে গিয়ে আমাদের আত্মার শান্তি ঘটবে। যারা এই খারাপ কাজ করেছে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের ঘটনাকে বরদাস্ত করেন না। মুখ্যমন্ত্রী কখনো এই ঘটনাগুলো বরদাস্ত করেন না, কিন্তু মুখ্যমন্ত্রী বলেন এগুলো একটা ছোট ঘটনা, মেয়েটা প্রেগনেন্ট ছিল বা ওই মেয়েটার চরিত্রের ঠিক নেই। তুমি বলছো যে একটা ছোট ঘটনা হলেই কিন্তু গেল গেল রব হয়, তৃণমূল সরকার এই চলে গেল এইরকম রব ওঠে। তো তুমি আমাকে প্রথমে একটা কথা বলো যে তুমি কি মানুষ নাকি বান্দর? বাঁদররা তাদের মাথার মানসিক বিকাশ হতে হতে আজকে মানুষে পৌঁছেছে, তোমার কিন্তু মানসিক বিকাশ হয়নি, তাই তুমি বাঁদরেই পড়ে আছো। তোমার নাম বান্দর ভূঁইয়া রাখলে ভালো হতো কিন্তু। সে তো বলেইছি, যে কোনো সময় যে কোনো জায়গায়, বাড়িতেও হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে। এই ঘটনাটা শুধুমাত্র তোমার ঘরেই হতে পারে, কারণ এইসব ঘটনা তো তৃণমূল নেতাদের ঘরে ঘরে হয়। মা, মাসি, পিসি, বোন কেউ তো কাউকে মানেই না। তৃণমূলের প্রত্যেকটা নেতা সে তার মা, মাসি, পিসি, বোন সবার সাথে এরকম করতে পারে। কারণ তুমি বলছো যে এটা ঘরে ঘরেও হতে পারে, তাহলে তুমি তোমার বোনের সাথে করো, বা মুখ্যমন্ত্রীর বাড়িতেও হতে পারে, কারণ মুখ্যমন্ত্রী তো এসব বরদাস্ত করেন না, তার ঘরেও হতে পারে। সামাজিক ক্ষেত্রে মানে সব জায়গায় হতে পারে, এমন কোনো জায়গা নেই যে হবে না। একদম বিজ্ঞ বিচি হয়ে উঠেছে। কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম? ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? ইনি বলতে চাইছেন যে এনার স্টেটমেন্টের সাথে কসবার ঘটনার কোনো রকম কোনো যোগ সাজস নেই। তো আমাদের একটাই প্রশ্ন যে তুমি তাহলে যখন ক্যামেরার সামনে এসেই পড়েছো, তো তুমি বলেই দাও না যে তুমি যে কথাটা বলেছো সেটা কোন ঘটনার সাথে রিলেটেড। আর তুমি যদি এই কথাটা বলে দাও তাহলে সবার মুখে ঝামা ঘষে দেওয়া হবে। অধীর চৌধুরী কি বলেছেন এবং শ্রমিক ভট্টাচার্য কি বলেছে, রাহুল সিনহা কি বলেছে, সবার কথায় আমরা বিরোধিতা করবো। তুমি বলো কোন কারণে বলেছো? মুরদ নেই, পিচি দুটো ধরে বসে থাকো। তোমাদের ওই অকাতটা অতটুকুই। তোমাদেরকে যেদিন তোমাদের ঘরের মা বোনেদের সাথে তোমাদের দলের লোকেরা এরকম করবে, সেদিন তোমাদের ঘুম ভাঙবে। আর সেদিন তোমরা সবার সামনে গিয়ে তখন কান্না করে বলবে আমি কি ভুল করেছি, আমার বিচি দুটো কেটে নিয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। দেখো, যদি তোমার মান সম্মান বোধ থেকে থাকতো বা তোমার মধ্যে যদি মনুষ্যত্ব বলে কোনো জিনিস থেকে থাকতো, তাহলে তুমি অন্তত একটা হসপিটালে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের দিন রাজনৈতিক কথা বলতে না। গেল রবটা কি, ছোট ঘটনাটা কি? মানে তোমার যদি হাগা পায় তুমি তখন সে হাঁকতে বসতে বসতে মরে যাবে না? কি বলতে চাইছো? তোমার কথার মানেটা কি আমরাই বুঝতে পারছি না। তুমি বলতে চাইছো যে তোমাকে নাকি অপদস্থ করা হচ্ছে, মান সম্মান ইজ্জত তোমার কি আছে? তোমার এই সময় পশ্চিমবঙ্গের বাদবাকি মানুষজনের কাছে থাকা উচিত, নাকি তুমি এসি ঘরে দাঁড়িয়ে এখানটায় রাজনীতি ফলাচ্ছ। তুমি কোন ধরনের মন্ত্রী? তোমাকে যে মন্ত্রিত্ব পদ দিয়েছে সে সত্যি একজন মহিয়সী নারী। তার কারণ হচ্ছে একটা হসপিটালের ভেতরে যদি রাজনীতি করা যায়, একটা কলেজের ভেতরে যদি গণধর্ষণ হয়, সে হচ্ছে তোমার মেয়ের বয়সী। তুমি তার হয়ে কথা না বলে তুমি বলছো যে ছোট ঘটনা এটা। আজকে যদি তোমার মেয়ের সাথে এরকম হতো তুমি তাহলে চুপ থাকতে তো? কসবার ক উচ্চারণ করি, আমি কসবা নিয়ে কন্ডেম করছি স্ট্রংলি স্ট্রংলি স্ট্রংলি। তোমাদের মুখ আর মুখোশ মানুষ পুরো ভালোভাবে বুঝে গেছে। তোমাদের যে খেলা, এই যে বিভিন্ন রকমভাবে দোষীদেরকে বাঁচানোর খেলা, একজনকে ফাঁসিয়ে অপরজনকে বার করা, সেই সব যে খেলাগুলো, এই খেলাগুলো মানুষ পুরো ভালোভাবে রপ্ত করতে পেরেছে, তাই মানুষ জবাব দেবে সঠিক সময়ে। দিদি, রাজ্যের সবাই বিশেষ করে মহিলারা আপনাকে দিদি নাম্বার 1 বলে। আপনার চোখে দিদি নাম্বার 1 কে? মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন দিদি নাম্বার 1। শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে দিদি নাম্বার 1। একদম পারফেক্ট কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 1 নম্বর দিদি নম্বর 1। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা এবং 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তাই তিনি দিদি নাম্বার 1। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নম্বর 1 না হতেন তাহলে আরজি করে এরকম একটা কুৎসিত আর বিভৎস ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে কসবার মতো তার তৃণমূলের ক্যাডারদের এইরকম ঘটনা দেখতে হতো না। আরও মমতা ব্যানার্জি যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে পশ্চিমবঙ্গের হাজার হাজার পরিবার আজকে না খেতে পেয়ে মরতো না।
মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে 12 লক্ষ 14 লক্ষ টাকা তুলে চাকরি দেওয়া এটাও পশ্চিমবঙ্গবাসী দেখতে পেত না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে ট্যাব দুর্নীতিটা হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে পার্থ চ্যাটার্জি তার বান্ধবীদের সাথে আরামসে ঘুরে বেড়াতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে রেশনগুলো চুরি হতো না করোনাকালে, বালু গিয়ে জেলে থাকতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে গভর্নমেন্টের টাকায় মন্দির বানিয়ে, মানুষের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়ে সারা পশ্চিমবঙ্গবাসীকে কোটি কোটি টাকা খরচা করে মিষ্টি খাওয়াতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিদি নাম্বার 1 না হতেন তাহলে স্কুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বই নিয়ে গিয়ে ছাত্রদেরকে পড়ানো হতো না। ওইটা ওদের কোন সিলেবাসে ঢুকবে সেটা আমাদেরও জানা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর 1 আর রচনা ব্যানার্জি হচ্ছে 3rd ক্লাস নম্বর 1। কারণ ওনার মতো এত 3rd ক্লাস বাজে মেন্টালিটির মহিলা আর দুটো নেই। উনি টেলিভিশনে ছিলেন, ভালোই ছিলেন, কেন যে চোরেদের দলে ঢুকতে গেলেন এবং নিজেদের মান সম্মান ইজ্জত সব বিক্রি করে দিতে গেল। এরা সত্যি কথা বলছি টাকার জন্য নিজেদের মান সম্মান ইজ্জত সব কিছুই কিন্তু বেচে দিতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা তৃণমূল নেতা নেত্রী এরা মান সম্মান এদের ঘরে রেখে আসে, বা ঘরেও নাই হয়তো, এরা কোনো জায়গায় জন্মাবার সময় সেখানেই হয়তো শেষ করে আসে। এরপরে তারা যখন ধীরে 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 চলতে থাকে তখন তাদের মান সম্মানগুলো বাদ বাকি যতটুকু থাকে সেগুলো রাস্তায় পড়তে পড়তে যায়। সায়নী ঘোষের তো এতটুকু নেই, তার বাদে রচনা ব্যানার্জি যদি ছিল তাহলে সেটাও চলে গেল। যা হওয়ার তা হয়ে গেছে। দুটি পুরুষ ঝগড়া করে একটি নারীর তরে। এখানটায় কথাটা একটু অন্য রকমের হবে। দুটি পুরুষ ঝগড়া করে একটি নারীর তরে, এটা কিন্তু হবে না। এটা হবে যে একটি পুরুষ ঘরের ভেতরে একটি নারীকে অত্যাচার করে, বাইরে থেকে দুজন ক্যামেরা করে, তৃণমূলের ঝান্ডা ধরে, সেখানটায় গিয়ে দুষ্কর্ম করে এবং পুলিশেরা তাকে জিডি হওয়ার পরে অ্যারেস্ট করে। মানে কি ধরনের এরকম প্রকৃতির মহিলায়। দিদি কিন্তু কথাটা বলতে চেয়েছিল কিন্তু বলতে পারছিল না, আমি তাকে বলে দিলাম। ওই তো দিদি সেই কসবার কলেজটার কথা বলেছিলেন, ল কলেজে দুটি পুরুষ ঝগড়া করছিল, মানে মনোজিৎ আর ওই কাটা বাচ্চাটা, ওই দুজন ঝগড়া করছিল সেই নারীটার তরে। যে নারী গিয়ে কেস ঠুকেছে, এদের বাপের বিচি পুরো জাম করে দিয়েছে। পশ্চিমবঙ্গবাসীকে যে নরকের মজা দেবে মমতা ব্যানার্জি সেটা পশ্চিমবঙ্গবাসী ভালো করেই জানে, তবুও কিন্তু নিজের পাটা নিয়ে গিয়ে ওই ব্লেডের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে নিজে হতে নিজের পাটা কাটছে। কারণ পশ্চিমবঙ্গবাসী জানে যে মুখ খুললে কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে। যদি ভাতা বন্ধ হয়ে যায় তাহলে ও খেতে পাবে না। তার বর 10 বছর ধরে বেকার থাকতে পারে, তার বর নুন আনতে পান্তা পুরোতে পারে, ডেলি ঘরে অশান্তি হতে পারে, কিন্তু ভাতা যেন বন্ধ না হয়। ভাতা বন্ধ হলে খাবে কি? দেশে যে চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সব কিছুর যে বেহাল দশা, সেগুলোতে আমাদের মা বোনেদের ধ্যান নেই। মা বোনেদের ধ্যান খালি 1000 টাকা আর 1500 টাকার দিকে। ওই টাকা হলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পোড়ানো পর্যন্ত ওটাই সম্বল হয়ে থাকবে। মানে মানুষের মেন্টালিটিটাকে কোন জায়গায় নিয়ে গেছে বা ব্রেন ওয়াশ করে কোন জায়গায় পৌঁছেছে মমতা ব্যানার্জি, সত্যি এর জন্য তাকে স্যালুট জানানো দরকার। হাত দিয়ে তো হবে না, পা দিয়ে স্যালুট জানাবো। তোমাদের কি মতামত? তোমাদের দামি মতামতটা একটু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।